গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি ফ্রান্স কাফকার একটি গল্প, ব্রেসাই উড়োজাহাজ। 9 সেপ্টেম্বর 1909 তারিখে লা সেন্টিনেল্লা ব্রেসিয়ানা পত্রিকা আনন্দের সঙ্গে লিখছে, ব্রেসায় এত মানুষের সমাবেশ আগে আর কখনোই দেখা যায়নি। বিখ্যাত মোটর গাড়ির রেসের সময়গুলোতেও না। দর্শনার্থীরা ভিড় করেছে ভেনিসিয়া, লিগুরিয়া, পিয়েমন্তে, টোস্কানা, রোম, এমনকি সেই নেপলস থেকেও। বিশিষ্টজনেরা এসেছেন ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা থেকে। সবাই ধাক্কাধাক্কি করছেন আমাদের স্কোয়ারগুলোতে, আমাদের হোটেলগুলোয়, আমাদের ব্যক্তিগত বাসাবাড়ির প্রতিটা বাড়তি কোণায়। সবকিছুর দাম জাঁকালোভাবে বেড়ে চলেছে। এত মানুষকে প্রদর্শনীর মাঠে নিয়ে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা অপ্রতুল। এয়ারফিল্ডের উপরে অবস্থিত রেস্টুরেন্টগুলো 2000 মানুষকে ভালোভাবেই সেবা দিতে সক্ষম, কিন্তু এরকম হাজার হাজার মানুষ হলে তাদের করার কী বা থাকে? বুফেগুলো রক্ষা করার জন্য ফৌজ মোতায়েনের প্রয়োজন পড়বে। এয়ারফিল্ডের সস্তা জায়গাগুলোতে দিনভর দাঁড়িয়ে থাকছে 50,000 দর্শক। এই খবর পড়ে আমার দুই বন্ধু ও আমার একই সঙ্গে আস্থা ও ভীতির অনুভূতি হল। আস্থা, যেখানে এরকম মারাত্মক ভিড় হয় দেখা যায় সবকিছু মোটামুটি গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলতে থাকে, আর যেখানে কোনো ফাঁকা জায়গা নেই সেখানে জায়গা খোঁজার দরকার পড়ে না। ভীতি, এ ধরনের সাহসী উদ্যোগ সফলভাবে আয়োজনের ইতালীয় পদ্ধতি নিয়ে ভীতি। আমাদের দেখভালের জন্য যেসব কমিটি নিয়োজিত থাকবে তাদের নিয়ে ভীতি। ট্রেন পাওয়া না পাওয়া নিয়ে ভীতি। এ ব্যাপারে সেন্টিনেল্লা এর মধ্যে 4 ঘন্টা দেরির কথা ঘোষণা করে রেখেছে। সব প্রত্যাশা মিথ্যা হয়ে যায়। কিভাবে যেন সব ইতালিয়ান স্মৃতি ঘরে ফিরে আসার পর গোলমেলে হয়ে যায়। ওগুলো স্বচ্ছতা হারিয়ে ফেলে। ওগুলোর ওপর আর ভরসা রাখা যায় না। আমাদের ট্রেন ব্রেসা স্টেশনের অন্ধকার গহ্বরে ঢুকতেই আমরা দেখলাম মানুষজন এমনভাবে চিৎকার করছে যেন তাদের পায়ের নিচের মাটি জ্বলছে। আমরা তখনও গম্ভীরভাবে একে অন্যকে উপদেশ দিয়ে যাচ্ছি যে যাই ঘটুক না কেন একসঙ্গে দল বেঁধে থাকতে হবে। আমরা কি এক ধরনের বৈরিতা নিয়েই ব্রেসায় পৌঁছলাম না? সবাই ট্রেন থেকে নামলাম। চাকার উপরে নড়বড়ে হয়ে দাঁড়িয়ে আছে এমন একটা ভাড়া করা ঘোড়ার গাড়ি আমাদের অভ্যর্থনা জানালো। গাড়ির চালক মহা খোশ মেজাজে আছেন। প্রায় ফাঁকা রাস্তা দিয়ে আমরা গিয়ে হাজির হলাম প্যালেস অব দি কমিটিতে। ওখানে পৌঁছে আমাদের ভেতরকার বিদ্বেষের ভাবটা এমনভাবে দূর হয়ে গেল যেন ওটার কোনো অস্তিত্ব আদতে ছিল না। যা যা দরকার সব বলা হলো আমাদের। যে পান্থশালায় আমাদের যেতে বলা হলো সেটা প্রথম দেখাতে লাগলো যে আমরা এরকম নোংরা কিছু আগে কোনোদিন দেখিনি, কিন্তু একটু সময় যেতেই ওটা ততটা ভয়াবহ খারাপ বলে আর মনে হলো না। একটা ময়লা যা কিনা ধরুন পড়ে আছে ওখানটায়, যেটা নিয়ে আর কেউ কোনো কথা বলছে না। এমন একটা ময়লা যা কখনোই বদলায় না, যেটার কিনা শিকড় গজিয়ে গেছে, যা মানুষের জীবনকে কোনো না কোনোভাবে আরও দৃঢ় ও পার্থিব করে তোলে। একটা ময়লা যার ভেতর থেকে আমাদের আমন্ত্রণকর্তা দৌড়াতে দৌড়াতে এসে হাজির হলেন। নিজেকে নিয়ে গর্বিত তিনি, আমাদের প্রতি বিনয় নম্র। তার কনুইগুলো বিরামহীন নড়াচড়ার মধ্যে আছে, আর তার হাত দুটো প্রতিটা আঙুল একটা করে শুভেচ্ছার বাণী। তার মুখের উপর ফেলছে নিয়ত বদলাতে থাকা ছায়া। তিনি হাজির হলেন কোমর থেকে অনবরত কুর্নিশ করতে করতে, যে কুর্নিশটা আমরা পরে দেখেই চিনে ফেলতাম গ্যাব্রিয়েল দানুনৎসিও এয়ারপোর্টে। বিমান ওড়ার এয়ারফিল্ডে কি আছে যার এরকম একটা ময়লা নিয়ে কোনো আপত্তি থাকবে? এয়ারফিল্ডটা মন্টিকিয়ারিতে। মান্তুয়া যাওয়া লোকাল রেলে চাপলে ওখানে 1 ঘন্টারও কম সময় পৌঁছানো যায়। এই লোকাল রেলওয়ে জনসাধারণের হাইওয়ের উপর নিজের একটা ট্র্যাক বানিয়ে রেখেছে। ওটার উপর দিয়ে সে তার ট্রেনগুলো চালায় পরিমিত গতিতে। বাকি যানবাহনগুলোর চাইতে জোরেও না, আস্তেও না। ট্রেনগুলো ওভাবেই চলে বাইসাইকেল চালকদের মাঝখান দিয়ে। ওরা প্রায় চোখ বুজে সাইকেলের প্যাডেল মারতে থাকে ধুলোর মধ্যে। সারা প্রদেশের একেবারে বাতিল হয়ে যাওয়া 4 চাকার ঘোড়ার ওগুলোতে ওঠানো হয় যত খুশি তত লোক। তারপর কিভাবে যে ওগুলো ওরকম জোরে ছোটে তা মাথায় আসে না। মাঝখান দিয়ে চলে যায় ওরা। আরও চলে বিশাল আকারের মোটর গাড়িগুলোর মধ্যে দিয়েও। গাড়িগুলো দেখেই মনে হয় যেন একদম গোঁ ধরে আছে, ছাড়া মাত্রই উল্টে যাবে। ওগুলোর অসংখ্য ভো ভো আওয়াজ কিরকম ঝুঁটিতেই সব মিলে একটা উচ্চ নাদে চিৎকারের মতো শোনায়। কখনো কখনো মনে হয় এই শোচনীয় ট্রেনে করে বিমান প্রদর্শনীর মাঠে পৌঁছানোর আর কোনো আশা নেই। কিন্তু আমাদের চারপাশের ট্রেনের লোকজন হো হো করে হাসছে, আর ডান ও বাঁ দিকে প্ল্যাটফর্ম থেকে অন্যরাও হাসছে ট্রেনের দিকে তাকিয়ে।
আমি দাঁড়িয়ে আছি একটা শেষ প্ল্যাটফর্মে, এক বিশাল দেহী লোকের গায়ে হেলান দিয়ে। তিনি দুটো রেলবগির দুদিকে পা রেখে রেল ইঞ্জিনের সংঘর্ষ ঠেকানোর যন্ত্রের উপরে দাঁড়িয়ে আছেন। রেল বগিগুলোর হালকা দুলতে থাকা ছাদের থেকে বৃষ্টির মতো ধোঁয়ার কালির গুঁড়া আর ধুলো পড়ছে তার গায়ে। দুইবার ট্রেনটা থামল স্টেশনের দিকে আসতে থাকা একটা ট্রেনের জন্য। এত ধৈর্য নিয়ে এত লম্বা সময় দাঁড়ালো যে মনে হচ্ছে ওটা কোনো দৈবাৎ সাক্ষাতের জন্য অপেক্ষা করছে। জানালার বাইরে কয়েকটা গ্রাম ধীরে চলে গেল। এখানে ওখানে দেয়ালে গতবারের মোটরগাড়ির রেসিংয়ের পোস্টারগুলো যেন চেঁচাচ্ছে। রাস্তার পাশের গাছগুলো চেনাই যাচ্ছে না, সাদা ধুলোয় ঢেকে জলপাই পাতার রঙের চেহারা নেওয়ার কারণে। যেহেতু আর সামনে যাওয়ার পথ নেই, ট্রেন অবশেষে থেমে দাঁড়াল। একদল মোটরগাড়ি ব্রেক কষল একই সঙ্গে। ঘুরপাক খেয়ে উপরে ওঠা ধুলোর মধ্যে দিয়ে আমরা দেখলাম অনেক ছোট ছোট পতাকা উঠছে। বেশি দূরে নয়, আমরা তখন আটকা পড়ে আছি একদল গবাদি পশুর কারণে। ওগুলো বুনো উত্তেজনায় সামান্য উঁচু পাহাড়ি পথ বেয়ে নামছে আর উঠছে, সোজা গিয়ে আছড়ে পড়ছে মোটর গাড়িগুলোর উপরে। আমরা পৌঁছালাম বিমান ঘাঁটির সামনে একটা বড় খোলা জায়গায়, ছোট ছোট সন্দেহজনক চেহারার কাঠের চালাঘর। ওগুলোর গায়ে যেসব নাম লেখা, গ্যারেজ, গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বুফে ইত্যাদি, সেগুলো আমরা আশা করিনি। বড় শরীরের অনেক ভিক্ষুক, ওরা ওদের পলকা ঠেলাগাড়িতে থেকে থেকে মোটা হয়েছে, আমাদের পথের দিকে হাত বাড়িয়ে আছে। তড়িঘড়ির কারণে ওদেরকে দেখে ইচ্ছে হচ্ছে লাফ দিয়ে পেরিয়ে যাই। অনেক মানুষ পেছনে ফেলে আমরা এগুলাম, অনেক মানুষ আমাদের পেছনে ফেলল। আমরা আকাশের দিকে তাকালাম, ওখানে ওটাই সত্যিকারের চিন্তার বিষয়। খোদাকে ধন্যবাদ যে কেউ এখনো মনে হচ্ছে আকাশে ওড়েনি। কারোর জন্যেই আমরা সরে গিয়ে পথ করে দিইনি, তবু এখনো কেউ আমাদের উপর দিয়ে চলে যায়নি। হাজার হাজার যানবাহনের মাঝখানে আর পেছন দিকে উল্টো দিক দিয়ে দুলে দুলে আসছে ইতালিয়ান অশ্বারোহী সেনাদল। তার মানে দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ নেই, সেই সঙ্গে শৃঙ্খলারও সম্ভাবনা নেই বিশেষ একটা। সন্ধ্যার অনেক পরে ব্রেসায় ফিরে আমরা চাচ্ছিলাম জলদি একটা নির্দিষ্ট রাস্তায় পৌঁছাতে। আমাদের সবারই মতে সেটা বেশ দূরের পথ। একটা ঘোড়ার গাড়ি দাম হাঁকল 3 লিরা, আমরা বললাম 2। গাড়ির চালক আমাদের নিতে রাজি হলেন না, কিন্তু স্রেফ দয়ার কারণেই আমাদের শোনালেন যে ওই রাস্তাটা কত ভয়াবহ দূরে। আমাদের লজ্জা হতে লাগলো আগের দরাদরির কারণে। ঠিক আছে তাহলে 3 লিরা। আমরা গাড়িতে চললাম। অল্প পথের 3টে বাঁক নিল গাড়ি। আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গন্তব্যে। ওটো, আমাদের বাকি দুজনের থেকে ওর শক্তি বেশি, জানালো যে এই 1 মিনিটের মাত্র পথের জন্য 3 লিরা দেওয়ার ওর সামান্যতম ইচ্ছাও নেই। 1 লিরাই বরং বেশি হয়ে যায়। এই যে 1 লিরা। এর মধ্যেই রাত নেমে এসেছে, ছোট রাস্তাটা ফাঁকা। ঘোড়াগাড়ির চালক বেশ শক্তপোক্ত গড়নের। তিনি সঙ্গে সঙ্গে এমন ক্ষেপে উঠলেন যেন আমরা তর্কটা করছি 1 ঘন্টা ধরে। কি? আমরা তো তাকে ঠকাচ্ছি। আমরা ভাবছি কি নিজেদের? 3 লিরার কথা হয়েছিল, 3 লিরাই দিতে হবে। এক্ষুনি 3 লিরা বের করতে হবে, নতুবা আমাদের বিস্মিত হওয়ার বেশি বাকি নেই। ওটো, ভাড়ার তালিকা দেখাবেন নাকি পুলিশ ডাকব? ভাড়ার তালিকা? এসব কোনো তালিকা টালিকা নেই। ভাড়ার আবার তালিকা থাকে নাকি? রাতের গাড়ির চুক্তি করেছেন আপনারা। কিন্তু ঠিক আছে, যদি 2 লিরা দিই তিনি আমাদের যেতে দেবেন। ওটো এতক্ষণে ভয়ঙ্কর রকমের একগুঁয়ে। ভাড়ার তালিকা নাকি পুলিশ? এরপর আরও কিছু চিৎকার আর খোঁজাখুঁজি। শেষে বের হলো একটা ভাড়ার তালিকা। ওটাতে ধুলো ছাড়া দেখা যাচ্ছে না আর কিছুই। শেষে আমরা রাজি হলাম 1.5 লিরায়। গাড়ি চালক সরু গলিপথ ধরে সামনে চলতে লেগেছে, এত সরু যে তার পক্ষে গাড়ি ঘোরানো সম্ভব নয়। আমাদের মনে হলো তিনি শুধু প্রচণ্ড রেগেই যাননি, দুঃখও পেয়েছেন, কারণ আমাদের ব্যবহার দুঃখজনকভাবে ঠিক ছিল না। ইতালিতে এরকম ব্যবহার করা যায় না। অন্য কোথাও হয়তো এমনটা করা ঠিক আছে, কিন্তু এখানে না। ঠিক আছে, কিন্তু উত্তেজনার সময় কার মনে থাকে সে কথা? এ নিয়ে বিলাপ করার কিছু নেই। স্রেফ 1 সপ্তাহের এই বিমান প্রদর্শনীর জন্য কেউ তার ইতালিয়ান হয়ে যেতে পারে না। কিন্তু আমরা চাই না বিবেক যন্ত্রণা আমাদের বিমান ওড়ার মাঠের আনন্দকে নষ্ট করুক। ওতে স্রেফ আরও নতুন বিবেক যন্ত্রণায় জন্ম নেবে। আর তারপর বিমান ঘাঁটিতে আমরা হাঁটি না, ছুটে যাই, আমাদের সবগুলো অঙ্গপ্রত্যঙ্গের সেই মহা উৎসাহ নিয়ে, যা হঠাৎ আমাদের ঘিরে ধরে এই সূর্যের নিচে। আমরা হ্যাঙ্গারগুলো পেরিয়ে আসি। ভ্রাম্যমান অভিনেতাদের বন্ধ হয়ে যাওয়া মঞ্চের মতো ওগুলো দাঁড়িয়ে আছে পর্দা নামিয়ে। ওদের সামনের উপরের দিকে 3 কোণা জায়গায় বৈমানিকদের নাম লেখা, যাদের বিমান আছে ওই পর্দার পেছনে। আর উপরে উঠছে তাদের যার যার দেশের পতাকা। আমরা নামগুলো পড়ি: কোবিয়াঞ্চি, কাগনো,
কালদেরারা, রুজে, কার্টিস, মঞ্চের। ইনি ট্রেন্টো থেকে আসা একজন টাইরোলিয়ান মানুষ, উঠছেন ইতালিয়ান পতাকা নিয়ে। স্পষ্ট যে উনি আমাদের চেয়ে ইতালিয়ানদের ওপর বেশি আস্থা রাখেন। আনজানি, রোমান বৈমানিক ক্লাব। আর ব্ল্যারিও? আমরা জিজ্ঞাসা করি। ব্ল্যারিও, যার কথা আমরা সারাক্ষণ ভাবছি, কোথায় সেই ব্ল্যারিও? তার হ্যাঙ্গারের সামনের বেড়া দেওয়া ছোট জায়গাটায় রুঝে শুধু একটা জামা পরে এদিক ওদিক দৌড়াচ্ছেন। খাটো একটা মানুষ, চোখে পড়ার মতো বড় নাক। হিংস্র অঙ্গভঙ্গি করে তিনি তার হাত ছুটছেন সামনের দিকে। চলতে চলতে নিজের সারা গায়ে সমানে চাটি মারছেন। তার মেকানিকদের হ্যাঙ্গারের পর্দার পেছনে পাঠাচ্ছেন, আবার ডাকছেন ওদের। নিজে ভেতরে গিয়ে ঢুকছেন, সামনে তাড়িয়ে নিচ্ছেন সবাইকে। আর ওনার স্ত্রী সে সময় একপাশে একটা আঁটো-সাঁটো সাদা পোশাক পরে, চুলের মধ্যে শক্ত করে একটা ছোট কালো হ্যাট চেপে বসিয়ে, ছোট স্কার্ট পরা পা দুটো পরিমিত ফাঁক করে দাঁড়িয়ে স্থির চোখে তাকিয়ে আছেন শূন্য গরম বাতাসের দিকে। ব্যবসায়ী মহিলা তিনি, তাই তার ছোট মাথার মধ্যে যত ব্যবসার চিন্তা। পরের হ্যাঙ্গারের সামনে বসে আছেন কার্টিস, একদম একা। অল্প উঁচু করে পর্দার ফাঁক দিয়ে তার বিমানটা দেখা যাচ্ছে। লোকজন যা বলছে তার চেয়ে আকারে বড় সেটা। আমরা যখন হেঁটে পার হচ্ছি, কার্টিস তার হাতে ধরে আছেন নিউ ইয়র্ক হেরাল্ড পত্রিকা। একটা পাতার উপরের দিকে কোনো লাইন পড়ছেন। আধা ঘন্টা পরে আমরা আবার একই জায়গা দিয়ে গেলাম। তিনি এরই মধ্যে ওই পাতাটার মাঝ বরাবর পৌঁছেছেন। আরও আধা ঘন্টা পরে পাতাটা তিনি পড়ে শেষ করলেন। এবার অন্য নতুন একটা নিলেন হাতে। এটা পরিষ্কার, আজ তিনি আকাশে উড়বেন না। আমরা ঘুরলাম, তাকিয়ে থাকলাম মিয়ারফিল্ডের বিশাল ফাঁকা জায়গাটার দিকে। এটা এত বড় যে এর উপরে সবকিছু মনে হচ্ছে পরিত্যক্ত, ফেলে রাখা। আমাদের কাছেই জয়সূচক খুঁটিটা, দূরে সিগন্যালের লম্বা খুঁটি, একটু ডান দিকে বিমান ওড়া শুরুর গুলতির মতো যন্ত্রটা। কমিটির একটা মোটর গাড়ি মাঠ জুড়ে বাঁক নিয়ে চলেছে। ওটা থেকে উঠছে বাতাসে টান টান একটা ছোট হলুদ পতাকা। গাড়িটার নিচের ওড়ানো ধুলোর মধ্যেই থামল একবার, আবার চলতে লাগল। এখানে প্রায় গ্রীষ্মমণ্ডলীয় এই অঞ্চলে এরা কৃত্রিম বিরানভূমি বানিয়েছে একটা। আর ইতালির কুলিন সম্প্রদায়, প্যারিসের ঝলমলে রমণীকুল এবং অন্য আরও হাজারো জন এখানে ভিড় করেছে ঘণ্টার পর ঘণ্টা চোখ ছোট করে এই রোদে ভরা বিরান শূন্যতার দিকে তাকিয়ে থাকতে। খেলার মাঠে সাধারণত বৈচিত্র্য আনে এরকম কোনো কিছুর এখানে দেখা মিলবে না। রেসিং ট্র্যাকের সুন্দর এই বাঁধগুলো, কিংবা টেনিস কোর্টের চারপাশে সাদা দাগ, কিংবা ফুটবল মাঠের তাজা ঘাসের চাপড়া, মোটরগাড়ি বা বাইসাইকেল রেসিং ট্র্যাকের নুড়ি পাথর বসানো ঊর্ধ্ব আর নিম্নগামী বক্রিমা, কিছুই না। বিকেলে শুধু 2 বা 3 বার দেখা যাবে সামনের সমতল ভূমিতে বর্ণিল পোশাকে ছোট অশ্বারোহী সেনাদল দুলকি চালে চলছে। ঘোড়াগুলোর খুর চোখে পড়বে না ধুলোর কারণে। আর সূর্যের মসৃণ আলো প্রায় বিকেল 5টা পর্যন্ত একই রকম থাকবে। আর কিছুতেই যেন আমাদের মনোযোগের বিঘ্ন না ঘটে, তাই এই খোলা মাঠের দিকে তাকিয়ে থাকার পুরোটা সময় এখানে কোনো গান বাজনারও ব্যবস্থা নেই। শুধু সস্তা টিকিটের দাঁড়িয়ে দেখার জায়গাগুলো থেকে লোকজনের শীষ শুনেই কোনোমতে আমাদের মেটাতে হবে কানের চাহিদা, পাশ করতে হবে ধৈর্যের পরীক্ষায়। তবে ধরুন, আমাদের পেছনের আরও দামি স্ট্যান্ডে বসে আপনি দেখছেন, তখন তা শীষ বাজানো ওই লোকদের দলকে নিশ্চিত মনে হবে যে বিরানভূমির সঙ্গে তারা মিলিয়ে গেছে। কাঠের রেলিংয়ের এক জায়গায় বেশ অনেক লোকের একটা ভিড় জমেছে। কি ছোট! ফরাসিদের একটা দল মনে হয় দীর্ঘশ্বাস ফেলে বলল, হচ্ছেটা কি? আমরা ধাক্কা দিয়ে কাছে গেলাম। দেখলাম ওইখানে মাঠে আমাদের একেবারে কাছেই একটা ছোট হলুদ উড়োজাহাজ। ওটা ওড়ার জন্য তৈরি করা হচ্ছে। এবার আমাদের চোখে পড়ল ব্ল্যারিওর হ্যাঙ্গার, তার পাশে তার ছাত্র লাবনার হ্যাঙ্গার। একেবারে মাঠের উপর বসানো হয়েছে এই হ্যাঙ্গার দুটো। উড়োজাহাজের 2 ডানার একটার গায়ে হেলান দিয়ে আছেন। দেখেই চেনা যাচ্ছে, স্বয়ং ব্ল্যারিও। তিনি তার 2 কাঁধ কানের কাছে কুঁজোর মতো উঁচু করে নিবিড়ভাবে দেখছেন উড়োজাহাজের ইঞ্জিনে তার মেকানিকদের কাজকর্ম। এই তুচ্ছ জিনিসটা নিয়ে কি তিনি আকাশে উঠতে চাইছেন নাকি? উদাহরণ হিসেবে বলা যায়, পানিতে মানুষের জন্য বিষয়টা কত সহজ। প্রথমে অনুশীলন করে নেওয়া যায় কোনো পানিভর্তি ডোবায়, তারপর কোনো পুকুরে, তারপর নদীতে, আর তার অনেক দিন পরে আপনার সাহস আসবে মহাসাগরে নামার। আর আকাশের বেলায় এই লোকগুলোর জন্য সোজা এক মহাসমুদ্র ছাড়ার কিছু নেই। ব্ল্যারিও এর মধ্যে বসে গেছেন তার আসনে, হাত রেখেছেন একটা লেভার না যেন কিসের উপরে। তারপর তার মেকানিকেরা এখনও কাজ চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওরা সব অতি উৎসাহী ছেলে পেলে। তিনি ধীরে আমাদের দিকে চোখ ফেরালেন, আবার এদিক থেকে চোখ ফিরিয়ে নিলেন, অন্য কোনো দিকে তাকালেন।
কিন্তু যাই করুন তার সত্যিকারের দৃষ্টি সবসময় নিজের দিকে নিবদ্ধ। এবার উনি ওড়া শুরু করবেন। এর চেয়ে সরল স্বাভাবিক আর কিছু হয় না। ওড়া নিয়ে স্বাভাবিকের এই বোধ, এই পাশাপাশি চারপাশে সবার মধ্যে অস্বাভাবিকতার এক অনুভূতি যা তিনি এড়াতে পারছেন না, এই দুয়ে মিলেই ওনার মধ্যে দিয়েছে ওরকম ভাবসাব। একজন সহকারী প্রপেলারটা চালানোর জন্য ওটার একটা ব্লেড ধরলেন। তিনি ওটাতে একটা হ্যাচকা টান মারতেই ওটা ঝাঁকি দিয়ে উঠল। আওয়াজ উঠল কোনো শক্ত সবল মানুষের ঘন ঘন শ্বাস টানার মতো। কিন্তু প্রপেলারটা তারপরও প্রাণহীন। তিনি আবার চেষ্টা করলেন, 10 বার চেষ্টা করলেন। কোনো বার প্রপেলার তক্ষুনি বন্ধ হয়ে যায়, আবার কোনোবার কয়েকটা ঘুরান দেওয়ার চেয়ে বেশি আর কিছু করতে চাইছে না। সমস্যা ইঞ্জিনে। আবার নতুন করে কাজ শুরু হলো। দর্শকেরা যারা কাজটা করছে তাদের চাইতেও বেশি ক্লান্ত। ইঞ্জিনকে প্রত্যেকটা কোণা থেকে তেল মাখানো হচ্ছে, লুকানো স্ক্রুগুলো ঢিল করে ফের টাইট করা হচ্ছে। একজন লোক হ্যাঙ্গারে দৌড়ে গেল, একটা খুচরা যন্ত্রাংশ নিয়ে এলো। দেখা গেল ওটা মিলছে না। আবার সে ফেরত গেল। তারপর হ্যাঙ্গারের মেঝেতে উবু হয়ে বসে 2 হাঁটুর মাঝখানে ওটাতে হাতুড়ি দিয়ে মারতে লাগল। ব্ল্যারিও একজন মেকানিকের সঙ্গে আসন বদল করলেন, মেকানিক লা ব্লাঁর সঙ্গে। এই কেউ একজন প্রপেলার ধরে আবার টান মারছে, এই অন্য কেউ। কিন্তু ইঞ্জিনটা কৃপাহীন, ঠিক একটা স্কুল ছাত্রের মতো যাকে সব সময় সবাই সাহায্য করছে। পুরো ক্লাস তাকে উত্তরটা ধরিয়ে দিচ্ছে। না, তাও সে পারছে না। আবার এবং আবার সে আটকে যাচ্ছে। আবার আটকে যাচ্ছে সেই একই জায়গায়। তারপর শেষমেশ হাল ছেড়ে দিচ্ছে। অল্প কিছুক্ষণের জন্য ব্ল্যারিও চুপচাপ বসে থাকলেন তার আসনে। তার 6 সহকারী নিশ্চল দাঁড়িয়ে তাকে ঘিরে। সবাই মনে হচ্ছে স্বপ্ন দেখছে। দর্শকেরা কিছুক্ষণের জন্য শ্বাস ফেলার একটু সময় পেল। তাকালো তাদের চারপাশে। ব্ল্যারিওর অল্প বয়সী স্ত্রী, তার চেহারায় মা ভাব, হাজির হলেন। তার পেছনে 2টো বাচ্চা। তার স্বামী যদি উঠতে না পারেন তাহলে তিনি মন খারাপ করবেন, আর যদি ওড়েনি তাহলে তিনি ভয়ে থাকবেন। এর ওপরে তার সুন্দর পোশাকটা এই আবহাওয়ার হিসেবে একটু বেশি ভারী। আরও একবার প্রপেলার ঘোরানো হলো। হয়তো আগের চেয়েও এবার ভালো অবস্থা, হয়তো না। ইঞ্জিন চালু হলো প্রচণ্ড শব্দ করে, যেন এটা অন্য কোনো ইঞ্জিন। 4 জন মানুষ উড়োজাহাজটা ধরে থাকলো পেছনের দিকে। আর চারপাশের নিঃসার অবস্থার মধ্যে ওই ঘুরতে থাকা প্রপেলার থেকে হাওয়ার দমক এসে লোকগুলোর গায়ের আসল জামা কাপড়ের উপর পরা লম্বা ঢিলে কাপড়গুলো নাড়িয়ে কাঁপিয়ে যেতে লাগল। একটা কথাও বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে শুধু প্রপেলারের আওয়াজই এখানকার রাজা। 8টা হাত এবার উড়োজাহাজটা ছেড়ে দিল। ওটা মাটি কাদার উপর দিয়ে অনেক দূর দৌড়ে গেল, নাচের উঠানে কোনো আনাড়ি শিল্পীর মতো। কতবার যে এরকম চেষ্টা চালানো হলো, কিন্তু প্রতিটা চেষ্টাই শেষ হলো হতাশায়। প্রত্যেকবারই লোকজন পায়ের উপর উঠে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে পড়ছে তাদের খড়ের জাজিম দেওয়া চেয়ারের উপর। শরীরের ভারসাম্য রক্ষা করছে 2 হাত দুপাশে বাড়িয়ে, আর একই সঙ্গে এভাবে প্রকাশ করে যাচ্ছে তাদের আশা, উদ্বেগ ও আনন্দ। বিরতির সময়গুলোতে ইতালির কুলিং সম্প্রদায়ের ওনারা স্ট্যান্ডগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। শুভেচ্ছা আর কুর্নিশ বিনিময় হচ্ছে। লোকজন একে অন্যকে চিনতে পেরে জড়িয়ে ধরছে। স্ট্যান্ডের সিঁড়ির ধাপগুলোয় তারা উঠানামা করেই চলেছে। লোকজন একে অন্যকে দেখাচ্ছে, ওই যে প্রিন্সেস ল্যাটিসিয়া সাভোয়া বোনাপার্তো, ওই যে প্রিন্সেস বোর্গেসে, আর ওই যে বয়স্কা মহিলা যার মুখ কালো হলদে আঙুলের মতো, কাউন্টেস মোরেসিনি। মার্চেল্লো বোর্গেসে একই সঙ্গে সব ভদ্রমহিলার দেখাশোনা করছেন, আবার কারোরই বা করছেন না। দূর থেকে তার চেহারাটার একটা মানে দাঁড়াচ্ছে বটে, কিন্তু তার কাছ থেকে দেখলে যেভাবে তার গাল দুটো তার মুখের 2 কিনারা ঘিরে রেখেছে তা দেখতে লাগছে বেশ অদ্ভুত। গ্যাব্রিয়েল দান্নুনৎসিও ছোটখাটো ও দুর্বল, মনে হচ্ছে নেচে চলেছেন কাউন্ট ওলদোফ্রেদের সামনে দিয়ে। এই কাউন্ট কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণদের একজন। দেখা যাচ্ছে উপরে রেলিং থেকে নিচে তাকিয়ে আছে পুচ্চিনির কঠিন মুখ, তার নাকটা দেখতে কোনো মাতালের নাকের মতো। তবে এইসব মানুষকে আপনার কেবল তখনই চোখে পড়বে যখন আপনি তাদের খুঁজছেন। তা যদি না হয় তাহলে আপনি শুধু চারপাশে দেখবেন হাল ফ্যাশনের দীর্ঘদেহী রমণীদের। তাদের উপস্থিতি বাকি সবকিছু ছায়ায় ঢেকে দিয়েছে। তারা বসার চেয়ে হাঁটাই বেশি পছন্দ করে, কারণ তাদের পোশাকগুলো বসার জন্য ঠিক জুতসই না। এশীয় ধাঁচের নেকাবে ঢাকা তাদের মুখগুলো কেমন মৃদু আধো আলোকিত। তাদের পোশাকের কারণে যার উপরের দিকটা ঢিলে ঢালা, তাদের পুরো শরীর পেছনের থেকে দেখতে লাগছে দ্বিধান্বিত। এরকম রমণীদের যখন দ্বিধান্বিত লাগে তখন কি একটা মিশ্র শান্তি নষ্ট করা ভাব মনের মধ্যে। এতে বক্ষবন্ধনী বেশ নিচুতে, এত নিচুতে যে ওখানে পৌঁছানো যাবে না।
তাদের কোমর দেখতে লাগছে স্বাভাবিকের চাইতেও ঘেরে বড়, কারণ সবকিছু যে এত সরু। এই রমণীদের আলিঙ্গন করতে হবে শরীরের নিচের দিকে। এতক্ষণ যা দেখলাম তা কেবল লা ব্লার উড়োজাহাজ, কিন্তু এবার এলো সেই উড়োজাহাজ যেটাতে করে ব্ল্যারিও চ্যানেল পাড়ি দিয়েছেন। কেউ তা বলে দেয়নি, কিন্তু সবাই জানে। একটা দীর্ঘ বিরতি, তারপর ব্ল্যারিও আকাশে। দেখা যাচ্ছে তার শরীরের উপরের অংশ ডানার ওপরে তিনি টানটান করে রেখেছেন। তার পাগুলো ভেতরে কোথাও ঝুলছে প্লেনের যন্ত্রপাতির মাঝখানে। সূর্য নিচে নেমে এসেছে, আর স্ট্যান্ডের শামিয়ানার নিচে আলো ফেলে ঝলক মারছে দুলতে থাকা ডানায়। সবাই তার দিকে উপরে তাকিয়ে আছে মন্ত্রমুগ্ধ হয়ে। কারোর মনেই এখন আর অন্য কারোর জন্য স্থান নেই। তিনি একটা ছোট বৃত্তাকারে উড়ে গেলেন। তারপর প্রায় খাড়া আমাদের মাথার উপরে দেখা গেল তাকে। সারসের মতো গলা বের করে সবাই তাকিয়ে দেখছে কিভাবে তার প্রতি পাশে এক পাখায় উড়োজাহাজটা দুলছে, কিভাবে ব্ল্যারিও ওটা নিয়ন্ত্রণ করছেন আর আরও উঁচুতে উঠে যাচ্ছেন। ঘটছেটা কি এখানে? আমাদের মাথার উপরে মাটি থেকে ২০ মিটার উপরে একজন মানুষ আটকে আছেন একটা কাঠের খাঁচায়, লড়াই করে যাচ্ছেন এক অদৃশ্য বিপদের সঙ্গে। এই মোকাবেলা তার নিজের খুশিতেই, আর আমরা দাঁড়িয়ে আছি নিচে কোথায়, খোয়ারের মতো পরিত্যক্ত ও নিরর্থক হয়ে দেখছি তাকে। সবকিছু ভালোভাবে এগিয়ে চলছে। একই সময়ে সিগন্যালের খুঁটি দেখে বোঝা গেল বাতাস এখন আরও অনুকূলে, এবং কার্টিস এবার উড়বেন ব্রেসার গ্র্যান্ড প্রাইজের জন্যে। তাহলে তিনি উঠতে যাচ্ছেন সত্যি? আমরা তথ্যটা ঠিকমতো হজমও করতে পারিনি। কার্টিসের ইঞ্জিন গজরাতে শুরু করল। তাকে ঠিকমতো দেখেই উঠিনি। তিনি উড়ে আমাদের থেকে দূরে চলে যাচ্ছেন। তার সামনে বিস্তৃত সমতল ভূমির উপর দিয়ে উঠছেন তিনি। দূরে বনের দিকে চলে যাচ্ছেন। এই প্রথমবারের মতো বনটা মনে হয় জেগে উঠেছে। ওই বনের উপর দিয়ে তিনি উড়লেন যেন বহুকাল, হারিয়ে গেলেন। আমরা তাকিয়ে থাকলাম তার দিকে না, বনের দিকে। কতগুলো ঘরবাড়ির পেছন থেকে কোথায় তা খোদাই জানেন তিনি আবির্ভূত হলেন আবার, ঠিক আগের চেয়ে উচ্চতায়, ধেয়ে আসতে লাগলেন আমাদের দিকে। যখন তিনি উপরে উঠছেন তখন তার ২ জোড়া পাখার উড়োজাহাজের তলাটা দেখা যাচ্ছে অন্ধকার হয়ে আসছে। যখন তিনি নিচের দিকে ডুব মারছেন ওটার উপরের অংশটা ঝলমল করছে সূর্যের আলোয়। সিগন্যাল খুঁটি বের দিয়ে তিনি ফিরে এলেন। তাকে সম্ভাষণ জানানো চিৎকারের দিকে কোনো খেয়াল নেই তাঁর। তারপর ঘুরে গেলেন সোজা সেই পথে যেদিক থেকে এসেছেন, স্রেফ যেন দ্রুত আবার একাকী ও ক্ষুদ্র হওয়ার বাসনা থেকেই। এরকম বৃত্তাকার ৫ বার ঘোরা শেষ করলেন তিনি। ৪৯ মিনিট ২৪ সেকেন্ডে উড়লেন ৫০ কিলোমিটার, আর তা দিয়ে জিতে নিলেন ব্রেসার গ্র্যান্ড প্রাইজ ৩০,০০০ লিরা। এটা একটা নিখুঁত কৃতিত্ব, কিন্তু কোনো নিখুঁত কৃতিত্বকে কখনোই উদযাপন করা যায় না। শেষমেশ গিয়ে সবাই ভাবে যে নিখুঁত কৃতিত্ব দেখাতে সবাই পারে। নিখুঁত কৃতিত্ব দেখানোর জন্য যেন কারো সাহসের প্রয়োজন নেই। যখন কার্টিস ওখানে ওই বনের উপরে একা ঘাম ঝরিয়ে যাচ্ছেন, যখন তার স্ত্রী, ইতিমধ্যে সবাই তাকে ভালোমতো চিনে গেছে, তাকে নিয়ে দুশ্চিন্তায় মগ্ন, এদিকে লোকজন যেন তাকে প্রায় ভুলেই বসেছে। চতুর্দিকে শুধু শোনা যাচ্ছে এই অভিযোগ যে কালদেরারা উড়বে না, তার উড়োজাহাজ ভেঙে গেছে। রুঝে ২ দিন যাবৎ তার ভয়েসিন উড়োজাহাজটা নিয়ে নাড়াচাড়াই করেছেন, ওটাকে মুক্তি দেননি তবু। ইতালিয়ান আকাশে চলার বেলুন জোডিয়াক এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। কালদেরার এই দুর্ভাগ্য নিয়ে চারদিকে চলতে থাকা গুজব তাকে এমন যশ গৌরব দান করেছে যে আপনার একান্তভাবেই মনে হবে তার রাইড ভাইদের ওই উড়োজাহাজের থেকে বরং তাঁর জাতির ভালোবাসাই তাকে আরও নিরাপদে আকাশে উড়িয়ে নিয়ে যাবে। কার্টিস তাঁর ওরা তখনও শেষ করেননি। শোনা গেল আরও ৩টে হ্যাঙ্গারে এরই মধ্যে ইঞ্জিন চালু হয়ে গেছে। যেন সংক্রামক এক প্রবল উদ্দীপনা পেয়েছে ওগুলোকে। দুটো মুখোমুখি দিক থেকে ভয়ঙ্কর ঘুরপাক খেয়ে আসছে বাতাস ও ধুলা। একজোড়া চোখ ওসব কিছু দেখার জন্য যথেষ্ট না। আমরা আমাদের আসনে মচড়াচ্ছি, ঘুরে যাচ্ছি, হেলে পড়ছি, কাউকে ধরে বসছি, বলছি যে আমরা দুঃখিত। অন্য কেউ হেলে নুয়ে পড়ছে, আমাদের আঁকড়ে টেনে ধরছে, আমরা ধন্যবাদ পাচ্ছি। ইতালিয়ান শরতের সাঁঝ বেলার পূর্বাভাস শুরু হয়েছে, আর মাঠে সবকিছু পরিষ্কার দেখা সম্ভব না। কার্টিস তার বিজয়ীর উড়ান শেষ করে সামনের দিকে হেঁটে যাওয়ার পরপরই আমাদের এদিকে না তাকিয়ে তিনি একটা ক্ষীণ হাসি দিয়ে তার মাথার টুপি তুললেন। ব্লেরিও একটা সংক্ষিপ্ত বৃত্তাকার ওড়ার জন্য যাত্রা শুরু করে দিলেন। এর আগে দেখার কারণে সবাই জানে তিনি সেটা পারেন। বোঝারই উপায় নেই কাকে সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে, কার্টিসকে নাকি ব্লেরিওকে, নাকি এতক্ষণে রুঝেকে, যার বিশাল ভারী উড়োজাহাজটা এবার আকাশে উঠবার পথে। রুঝে তার নিয়ন্ত্রণ আসনে বসে আছেন লেখার টেবিলে বসা কোনো ভদ্রলোকের মতো। একটা ছোট সিঁড়ি দিয়ে পেছন থেকে তার কাছে পৌঁছানো যায়।
তিনি উপরে উঠছেন বৃত্তাকারে। ব্ল্যারিওরও উপরে উঠে গেছেন। ব্ল্যারিওকে একজন দর্শক বানিয়ে ফেলেছেন তিনি। তারপর আরও উপরে উঠেই যাচ্ছেন। আমাদের যদি ঘোড়াগাড়ি পেতে হয় তাহলে এখনই এখান থেকে বেরোতে হবে। অনেক মানুষ এরই মধ্যে ধাক্কাধাক্কি করে আমাদের পার হয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা জানি শেষের ওই উড়োজাহাজগুলো সব পরীক্ষামূলক। যেহেতু এরই মধ্যে ৭টা প্রায় বেজে গেছে, তাই এগুলো অফিসিয়ালি আর গোনায় ধরা হবে না। বিমান ঘাঁটিতে ঢোকার পথে মোটরগাড়ির পার্কিং এলাকায় ব্যক্তিগত মোটরগাড়ির মাইনে বাঁধা চালক আর ভৃত্যেরা তাদের সিটের উপর দাঁড়িয়ে আঙুল দিয়ে রুছেকে দেখাচ্ছে। বিমান ঘাঁটির বাইরে ৪ চাকার ঘোড়াগাড়ির চালকেরাও ছড়িয়ে থাকা অসংখ্য ভাড়া গাড়ির উপরে দাঁড়িয়ে আঙুল দিয়ে দেখাচ্ছে রুছেকে। ৩টে ট্রেন রেল ইঞ্জিনের সংঘর্ষ ঠেকানোর শেষ যন্ত্রটা পর্যন্ত ভর্তি। নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়েছে রুঝেরই কারণে। আমাদের ভাগ্য ভালো যে ঘোড়া গাড়ি পাওয়া গেল। চালক আমাদের সামনে আসন পিড়ি হয়ে বসা। এ গাড়িটায় আলাদা চালকের বক্স নেই। অবশেষে আবার একবার আমরা স্বনির্ভর হয়ে যাত্রা শুরু করলাম। ম্যাক্স খুব যুক্তিসম্মত মন্তব্য করল যে এরকম কিছু একটা প্রাগেও আয়োজন করা যেতে পারে এবং করা উচিত। সেটা আকাশে ওড়ার প্রতিযোগিতায় যে হতে হবে এমন কোনো কথা নেই। যদিও করলে তা ভালো হয়। সে বলল, তবে স্রেফ একজন বৈমানিককে আনলেই চলবে, আর তা এমন কোনো কঠিন কাজও না, এবং আয়োজকদেরও তাতে ভালো মতোই পুষিয়ে যাবে। পুরো ব্যাপারটা খুবই সহজ। ঠিক এখন রাইট উঠছেন বার্লিনে, কদিন পরে ব্লেরিও উঠবেন ভিয়েনায়, লাতাম বার্লিনে। অতএব কাজ বলতে এটাই যে ওদের একটু সামান্য পথ পরিবর্তন করতে রাজি করানো। আমরা বাকি দুজন কোনো উত্তর দিলাম না। প্রথম কথা, আমরা ক্লান্ত, আর দ্বিতীয় হল আমাদের এই বিষয়ে কোনো আপত্তি এমনিতেই নেই। রাস্তা বাঁক নিল। রুঝেকে আবার দেখা যাচ্ছে। তিনি এত উপরে উঠে গেছেন যে দেখে মনে হচ্ছে যে তার অবস্থান কেবল তারার মাধ্যমেই নির্ধারণ করা সম্ভব। এরই মধ্যে অন্ধকার হয়ে ওঠা আকাশের শিগগিরই তারা ফুটবে। আমাদের গাড়ি বাঁক নিয়ে নিয়ে চলতেই লাগল। রুঝে তখনও আরও উপরে উঠেই চলেছেন। কিন্তু আমাদের কথা যদি বলতে হয়, আমরা শেষবারের মতো নেমে যাচ্ছি কাম্পানিয়ার খোলা সমতল ভূমির গভীরে। পড়ছিলাম ফ্রান্স কাফকার একটি গল্প, ব্রেসিয়ার উড়োজাহাজ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্প দুটোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।